ভ্যাট বিলুপ্ত করে দিতে হবে, সকল ট্যাক্স বিলুপ্ত করে দেন। দ্বিতীয়ত হচ্ছে অস্টারিটি মেজারে আসেন। আমার যে গভর্নমেন্টের সাইজ দেখেন, আমার 60টা মন্ত্রী, আমেরিকার ফেডারেল মিনিস্ট্রি হইল 16টা 17টা। আপনি কি আমেরিকার থেকে বড়লোক দেশ হয়ে গেছেন? আপনার এত মন্ত্রী লাগবে কেন? এত সচিবালয় লাগবে কেন? এক সচিবালয়ে 4টা অধিদপ্তর আছে, কেন 4টা অধিদপ্তর লাগবে? তাহলে আবার মন্ত্রণালয় কেন দরকার? আপনি একই কাজ 4টা ডিপার্টমেন্টকে দিয়ে করাচ্ছেন। জাপানে সে 4th 5th লার্জেস্ট ইকোনমি, তার মিনিস্ট্রি হচ্ছে 11টা। আপনার কেন 60টা মন্ত্রণালয় লাগবে? আপনার অধিদপ্তর, তারপরে অটোনমাস বডি মিলায় রাষ্ট্রের প্রায় 80-85টা সংগঠন আছে। এত বড় গভর্নমেন্ট তো আমার দরকার নাই। বাংলাদেশের মতো অর্থনীতিতে আমার এর 1/10 ওয়ার্কফোর্স দিয়ে এই রাষ্ট্র চালানো সম্ভব। এবং এটাই হচ্ছে ডিজিটাল বাটপারি, যেটা আওয়ামী লীগ করে দিয়ে গেছে। ডিজিটালাইজেশন মানেটা কি দেখেন, যে অ্যানালগ জমানাতে আওয়ামী লীগ যখন এসছে তখন আমার 12 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী ছিল, এখন আমার এটা 19 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী। তাহলে ডিজিটাল হইলে তো কাজের সংখ্যা, ওয়ার্কফোর্স তো কমার কথা। আমার তো 12 লাখ তো 6 লাখে চলে আসার কথা। তাহলে এটা 1.5 গুণ বাড়লো কেন, 19 লাখে গেল কেন? তাহলে রাষ্ট্র যেটা হয়েছে ডিজিটাল হয় নাই, রাষ্ট্র হচ্ছে অ্যানালগ এবং ডিজিটালের একটা খিচুড়ি হয়েছে, যেখানে এখন আপনার প্রত্যেকটা ফর্ম কম্পিউটারে ফিল আপ করতে হয়, ওইটা প্রিন্ট করে আবার ফিজিক্যালি গিয়ে ফাইলে জমা দিয়ে আসতে হয়। এই হচ্ছে বাংলাদেশের ডিজিটাইজেশন যেটা হয়েছে। তাহলে এই ব্যয় সংকোচনের জায়গায় নীতিতে আসতে হবে রাষ্ট্রকে। তা না হলে ঋণ করে ঘি খাওয়ার যে পুঁজিবাদী অর্থনীতি এবং লুটপাটের অর্থনীতি চালু হয়েছে, এই অর্থনীতি থেকে দেশ বের হয়ে আসতে পারবে না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, গরিব মানুষের কোনো ট্যাক্সের লায়াবিলিটি থাকতে পারবে না। অবিলম্বে এই যে 65টা সার্ভিসেসের উপরে এবং পণ্যের উপরে যে আপনারা শুল্ক বাড়িয়েছেন এবং আরোপ করেছেন, সেটা অবিলম্বে উঠায় নিতে হবে। এবং আপনারা আয়ের পথ খোঁজেন, ব্যয়ের পথ খোঁজেন, লুটপাট বন্ধ করেন। এখনও লুটপাট বন্ধ হয় নাই। যত পরিমাণ টাকা সাবসিডি দেওয়া হচ্ছে ওই লুটেরাদেরকে দেওয়া হচ্ছে। স্টক এক্সচেঞ্জের কমিশন যে চেয়ারম্যান, তারপরে হচ্ছে পুঁজিবাজারে যাদেরকে চেয়ারম্যান করা হয়েছে, সিচুয়েশন হ্যান্ডেল করতে পারছে না। তো একের পর আমরা দেখতে পাচ্ছি যে রং সিদ্ধান্ত, ভুল সিদ্ধান্ত। আজকে দেখলাম আপনার রুবায়াত শিবলি, যে সাবেক সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ছিল, তাকে একজন উপদেষ্টা এত পরিমাণ শেল্টার দিচ্ছে যে সে এখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিট দর্পে পতিত ছাত্রলীগের নেতাদের মতো ঘুরে বেড়াচ্ছে। সে অ্যারেস্ট হচ্ছে না, তার বিরুদ্ধে এতগুলো মানি লন্ডারিংয়ের মামলা হয়েছে, কিন্তু তাকে কেউ গ্রেফতার করছে না। তো এই বাস্তবতাগুলো থেকে আমরা চাই রাষ্ট্র গণ অভ্যুত্থানের স্পিরিটে ফিরে আসুক। সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ভিত্তিতে যে অর্থনীতি আমরা দরকার, গরিব মানুষের বেঁচে খেয়ে সম্মানের সাথে বাঁচার অর্থনীতি, সেই অর্থনীতি আমরা ফেরত চাই। কর্মসংস্থানের অর্থনীতি ফেরত চাই। এফডিআই, ফরেন ইনভেস্টমেন্ট আসুক, সেই অর্থনীতি ফেরত চাই। এবং সেজন্য আমলাতন্ত্রকে আপনারা কাটেন, ছোট করেন, সাইজ কমায় নিয়ে আসেন। ওখানে ব্যয় সংকোচন করলে দেখবেন যে আপনার আমলাদের পিছনে আমাদের বেতনে প্রায় 1 লক্ষ কোটি টাকার উপরে খরচ হয়ে যায়, হিউজ কস্ট। সেখান থেকে আপনি করেন, টাকা বাঁচান। 1 লক্ষ কোটি টাকা মানে হচ্ছে $10 বিলিয়ন সেভ করবেন ওখান থেকে। আপনি IMF এর $1 বিলিয়ন জন্য জনগণের উপরে 65টা আইটেমে ভ্যাট বসায় দিলেন। আপনি সচ্ছল মানুষের উপরে না বার্ডেন দিবেন? আপনি গরিব মানুষের উপরে কেন বার্ডেন দিচ্ছেন? এই রাষ্ট্র তো আমরা 71-এও চাই নাই, 24-এও চাই নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আবার চলে আসলাম নতুন একটা লাইভ ভিডিও নিয়ে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আজ যে বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি সেটা হলো যে আগামীতে এই দেশ কাদের হাতে তুলে দিলে এই দেশের সাধারণ জনগণ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, এদেশে অর্থনৈতিক, রাজনৈতিক সবই ভালো থাকবে। তাই এই বিষয় নিয়ে আমরা কিছু ছাত্রদের সাথে কথা বলবো যারা 24-এর গণ আন্দোলনে স্বৈরাচারী সরকারের পতন ঘটাইছিল। আজ তাদের নিয়ে কিছু প্রতিবেদন তৈরি করবো, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। ভাই, আপনি তো মনে হয় ছিলেন এই 24-এর সেই আন্দোলনের ভিতরে, আর সেই ক্ষেত্রে আপনারা কাদের চাচ্ছেন যে আগামী সরকার যদি এরা হয়, দেশের জনগণ এবং অর্থনৈতিক খুব ভালো থাকবে? ধন্যবাদ। প্রকৃতপক্ষে আমরা যে ব্যানারে কাজ করেছি এটা কোনো রাজনৈতিক ব্যানার না, মূলত দেশের সার্বিক অবস্থা বিবেচনা করেই আছে বৈষম্য দূর করার জন্য আমরা আন্দোলনে নেমেছিলাম। অ্যাকচুয়ালি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা আমাদের আগেও ছিল না বা এখনও নাই। তো প্রকৃতপক্ষে আমরা শুধু ছাত্র নই, এবং দেশের সার্বিক জনগণ যারা আছেন তৃণমূল পর্যায় থেকে উচ্চপদস্থ কর্মকর্তা, সকলের বিবেচনায়, সকলের সার্বিক বিবেচনায় আমরা চাই যে এমন কোনো সরকার ক্ষমতায় আসুক বা এমন কোনো দেশপ্রেমিক নাগরিক ক্ষমতায় আসুক বা চেয়ারে বসুক যে আমাদের পারিপার্শ্বিক অবস্থা সব কিছু মূল্যায়ন করে, দেশের সার্বিক দিক বিবেচনা করে একটা সব কিছুর সমাধানে আসার চেষ্টা করবে, সকল সমস্যার দূর করার চেষ্টা করবে। যারা গরিব আছেন বা যাদের হচ্ছে প্রান্তিক অঞ্চলে যারা মানুষ আছে, যাদের সকল সেবা নিশ্চিত হয়ে ওঠে না, তাদের সেবা নিশ্চিত করবেন। সর্বোপরি সাধারণ আপামর জনগণের সকল দুর্দশা দূর করার জন্য নিজ থেকে
কাজ করে যাবেন এমন একটা সরকার আমরা ক্ষমতা চাই। তাছাড়া কোনো রাজনৈতিক দল বা বিশেষ কোনো ব্যক্তিবর্গের সাথে তেমনভাবে আমাদের কোনো চাওয়া পাওয়া নেই। আমরা শুধু চাই যে দেশের ভালোর জন্য যে যোগ্য এবং সৎ সে ক্ষমতায় আসুক। ধন্যবাদ। ভাই এটা আছে যে আমরা তো দেখতে পাচ্ছি যে রাজনৈতিক অনেক দল আপনাদের সাথে আছে, আপনারা তাদের সাথে আছেন। আপনারা যারা যে কয়জন উপদেষ্টা আছে সবাই কিন্তু একটা দলের সাপোর্ট করে যাচ্ছে, তারা সবাই চাচ্ছে যে ইসলামিক কোনো দল ক্ষমতায় আসুক। সেক্ষেত্রে আপনি কি বলতে চাচ্ছেন? ইসলামিক কোনো দল, যেহেতু আমি মুসলিম সেহেতু আমি চাবো যে ইসলামিক জীবন বিধান অনুযায়ী জীবন চলুক। তাছাড়া আমার জানা মতে যে কেউ চায় না যে দুর্নীতি বা কোনো ধরনের অপকর্ম কোনো দেশে সংগঠিত হোক, এটা আসলে সমাজের কেউ চায় না। সেক্ষেত্রে ইসলামিক হতে হবে দেশ চালানোর জন্য, শুধু এমনটা না, তবে ইসলামিক যে নীতি সেটা অনুসরণ করে দেশ চালানোই আমার মনে হয় যে সর্বোপরি গ্রহণযোগ্য। তাছাড়া যে একজন মানুষ দাড়ি টুপি রেখে দেশ চালাবে এমনটা না, যে সৎ, যে ইসলামের যে আদর্শতা সেই অনুযায়ী জীবন চালাবে বা সেই অনুযায়ী রাষ্ট্র চালাবে, আমরা সেটাই আজকে চাচ্ছি মূলত। ধন্যবাদ। ধন্যবাদ ভাই, ভালো থাকবেন, আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।